Follow and subscribe for more updates. We can easily forgive a child who is afraid of the dark. The real tragedy of life is when men are afraid of the light. দার্শনিক প্লেটোর বিখ্যাত উক্তিটি হঠাৎ করে মনে পড়ে গেল মানুষটার। এক চিলতে আলো ভুলভুলিয়ে ফাঁক দিয়ে সরলরেখায় এসে পড়ছে তার চোখের উপরে। একটু তিনি বিরক্ত দৃষ্টিতেই আলোর উৎসের দিকে তাকালেন। এই মুহূর্তে কোনো রকম আলো অভিপ্রেত নয়, একটু অন্ধকার প্রয়োজন, অথচ এই সামান্য নরম রশ্মিটুকু তাকে বড়ই বিরক্ত করছে। অন্ধকারের একটা অদ্ভুত নেশা আছে। আলোর তীব্রতার পাশে অন্ধকারের প্রলোভ যৌন আবেদন যেন আরো বেশি আকর্ষণীয়। এমন মায়াবী আবেশে জড়িয়ে ধরে যেন রহস্যময় প্রেমিকা। তার প্রেমে চাপল্য নেই, তীব্রতা নেই, বরং রয়েছে এক অবিচ্ছেদ প্রশান্তি। অর্ধনিমিলিত চোখে নিজের আশপাশটা অন্ধকারের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করলেন তিনি। অন্ধকারেই সবকিছুই কেমন যেন অদ্ভুত দেখায়। এই বহু পরিচিত ঘরটা আজ অচেনা লাগছে। দেওয়ালে ঝকঝকে ব্লকবাস্টার ফিল্মের বাঁধানো পোস্টারগুলোও অন্ধকারে মুখ লুকিয়ে আছে। তার উল্টো দিকে কাঁচের আলমারিতে থরথরে ট্রফি সাজানো, কিন্তু এই আধার তাদের সমস্ত গৌরব কালো রং দিয়ে লেপে মুছে দিয়েছে। এই মুহূর্তে অন্ধকারটা বিস্মৃতি ছাড়া আর বিশেষ কিছুই নেই। আর নিতান্তই যদি কিছু থেকে থাকে তবে সে নৈশব্দ। ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ে গেল এমন নৈশব্দ আর অন্ধকার বিগত 2 দশক ধরে তার বড়ই গা সাওয়া হয়ে গিয়েছে। এসেছিলেন এই নীরবতার হাত ধরে, কিন্তু তারপর চতুর্দিকে আলো আর শব্দের বাহুল্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। প্রথম যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন তৎকালীন তারকাদের আর তথাকথিত বিখ্যাত প্রযোজকদের নীরব উপেক্ষা পেতে পেতে একসময় নিজেকে বেমানান ও পরিত্যক্ত বলেই মনে হয়েছিল। কিন্তু থেমে থাকেননি তিনি। সাধারণ সেট ডিরেক্টর কাজ থেকে শুরু করে ধাপে ধাপে এক বিখ্যাত পরিচালকের এডি তথা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যন্ত এসেছেন। স্বপ্ন দেখতেন নিজের ফিল্ম বানানো। শুধু সুযোগের অপেক্ষায় দিন গুনতে গুনতে ভেবেছিলেন একদিন এরাই আমার দরজায় লাইন দেবে। বাস্তবেও তাই ঘটেছিল। সুযোগ যখন এলো তখন তার সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র পিছুপা হননি। বড় হতে গেলে যেমন অনেক ভালো কাজ করতে হয়, তেমন অনেক খারাপ কাজও করা আবশ্যিক। তিনি দুটোই সমান তালে করেছিলেন। ফলস্বরূপ ভাগ্যলক্ষ্মী একেবারে বরমালা নিয়ে এসে তার বাড়ির দোরগোড়ায় হাজির। একের পর এক হিট, বক্স অফিসের রেকর্ড ভেঙে চুরে একসা। লাইমলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে গেল। চতুর্দিকে হৈ হৈ রব, সমালোচকদের প্রশস্তি, ভক্তদের চিৎকার, সিনেমা হলের বিরাট দালানে ধ্বনি প্রতিধ্বনিত হওয়া করতালি প্রচণ্ড আওয়াজ। গোটা অডিটোরিয়াম কাঁপছে কয়েক হাজার পায়রার ডানা ঝাপটে উড়ে যাওয়ার শব্দে। ব্লকবাস্টার, ব্লকবাস্টার, ব্লকবাস্টার। আচমকা তার কপালে অসন্তোষের ভাঁজ পড়ল। 20 বছর হয়ে গেল সেই পায়রা ওড়ার আওয়াজ আর শোনেননি তো। ব্লকবাস্টার থেকে কবে যে ফ্লপ মাস্টার হয়ে গেলেন তার নিজেও বুঝতে পারেননি। পরপর কয়েকটা ছবি বক্স অফিস কাঁপানোর পরেই দুনিয়াটা বড় বেশি রঙিন মনে হয়েছিল তার। মনে হয়েছিল এই গোটা পৃথিবীটাই তার করায়ত, গোটা মানব জাতি তার গুণগান গাইতে বাধ্য, তার সৃষ্টি স্বস্তি করতে বাধ্য। তখন ব্যারিটন কণ্ঠস্বরের ধমকে চোটে কাঁপত গোটা স্টুডিও। তার ফ্ল্যাটে অভিসারে আসত সুন্দরীরা। তাদের মধ্যে কয়েকজনকে জীবনের সবচেয়ে বড় ব্রেকটা তিনি দিয়েছিলেন। তারপর স্ট্রাগলিং অ্যাক্ট্রেসের তকমা ছড়িয়ে তারা স্টারের পর্যায়ে চলে গিয়েছে। 3য়তম জাতীয় পুরস্কার পাওয়ার পরে নেশাজড়িত কণ্ঠস্বরে মিডিয়ার সামনে বলেছিলেন, হোয়াট টু সে, আই এম দ্য গড, আই এম দ্য গড, আই এম দ্য গড। বাক্যগুলো শূন্য অন্ধকার ঘরে যেন ব্যঙ্গ করতে করতে ফিরে এলো। একটা সময় পর্যন্ত তিনি যত ফিল্ম বানিয়েছিলেন জনতা হৈ হৈ করে দেখেছে। আড়ালে আবডালে অবশ্য নিন্দুকেরা
মেগালোম্যানিয়াক বলতে ছাড়েনি। এমনকি তার নিজের স্ত্রী সোমদত্তাও বলেছিলেন, তুমি আসলে রাংতায় মোড়া একটা জোকার, একটা দুশ্চরিত্র স্কামবাগ। কিন্তু নিজের ঈশ্বরত্বে এতটাই বিশ্বাস ছিল যে কারোর কোনো কথা শোনেননি তিনি। সোমদত্তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। প্রবল দম্ভের সামনে হেরে গিয়েছিলেন প্রেম, বন্ধুত্ব, মমতা, ভালোবাসা, জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলো। কিন্তু তারপরেই ফ্লপ, একটা নয়, দুটো নয়, পরপর ফ্লপ, একের পর এক শোচনীয় পরাজয়। বক্স অফিসের বারবার মুখ থুবড়ে পড়ল তার বিগ বাজেট ও বহু নক্ষত্র খচিত ফিল্মগুলো। বন্ধু প্রডিউসার বোঝানোর চেষ্টা করলেন, ফিল্মের ধারা এখন পাল্টাচ্ছে, মানুষ এখন আর সম্পর্কের জটিলতা আর কেমিস্ট্রির সর্বস্ব ফিল্ম নিচ্ছে না, দেখছেন না, সবাই এখন অন্য ধরনের ফিল্ম বানাচ্ছে। তিনি নেশাজড়িত বড় বড় লাল চোখে তাকে ভ্রুকুটি করে বলেছিলেন, সবার সঙ্গে আমার তুলনা করছেন? প্রডিউসার একটু বিব্রত। তা নয়, কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। মানুষ এখন ফিল্মে পুরোপুরি এন্টারটেনমেন্ট খুঁজছে, সামথিং থ্রিলিং, সামথিং ডিফারেন্ট। কথাটা শুনেই প্রায় গর্জন করে উঠেছিলেন তিনি। হোয়াট? আমাকে এখন শিং ভেঙে বাছুরদের দলে ঢুকতে হবে? আমি এখন আধুনিক হিট বাংলা সিনেমার জনক। আমি প্রথম ফিল্মের ধারা চেঞ্জ করেছি। আই অ্যাম দ্য ওয়ান অ্যান্ড অনলি। এখন আমায় ভাবতে হবে যে কতগুলো ড্রামের পাবলিক কি চায়। ওসব বস্তা পচা থ্রিলারের পিছনে দৌড়াতে পারবো না। আমি শিল্পী, আপনাদের মতো বেনে নই। আই এম দ্য গড। হু আর ইউ? আ মেয়ার ফাকিং বিজনেসম্যান। বলাই বাহুল্য, সেই প্রডিউসারের সঙ্গে আর বন্ধুত্ব ছিল না তার, কিন্তু তাতেও অহংকার ও মেজাজ কমেনি। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন হিট পরিচালকদের আগমন, আস্তে আস্তে প্রযোজকরাও সরে গিয়েছিলেন তার পাশ থেকে। হাতে যত কাজের সংখ্যা কমেছে, ততই মদ্যপানের মাত্রা বেড়েছে, আর বেড়েছে স্ক্যান্ডালের বহর। নিজের গার্লফ্রেন্ড, মডেল কাম অ্যাক্ট্রেস মধুপর্ণার জন্মদিনে পার্টিতে আচমকা রেগে গিয়ে সর্বসমক্ষে একটা গোটা হুইস্কির বোতল ঢেলে দিয়েছিলেন তার মাথায় ও মুখে। অভিযোগ, মধুপর্ণা নাকি তাকে যথেষ্ট মনোযোগ দেননি। মধুপর্ণা অপমানিত ও ক্রুদ্ধ হয়ে ফুঁসে উঠে বলেছিলেন, ইউ আর সিক। তুমি একটা আস্ত মেগালোম্যানিয়াক, সাইকো। নিজেকে কি ভাবো, গড? তুমি একটা ফজিল, সির্ফ ফজিল, আর কিচ্ছু নও। ইউ আর ফিনিশড, জাস্ট ফিনিশ। অ্যাম আই? অন্ধকারের মধ্যে বসে নিজেকেই নিজে প্রশ্নটা ছুড়ে দিলেন তিনি। সত্যি কি তাই? সত্যিই কি আর তার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে? তাহলে অন্ধকার কি তার শেষ আশ্রয়? না, হতে পারে না, কারণ তিনি এখনো অমিত শক্তিশালী। চাইলে ছিঁড়ে দিতে পারেন সমস্ত অন্ধকার, চাইলেই আলোকিত করে দিতে পারেন গোটা পৃথিবীটাকে। তার মুখ থেকে স্টুডিও বারবার শুনে এসেছে সেই শব্দ, লাইট। টান টান রিজু লম্বা দেহটা উঠে দাঁড়ালো। অন্ধকারের মধ্যেই হাসলেন তিনি। পরক্ষণেই তার গমগমে কণ্ঠস্বর ধ্বনিত হলো অন্ধকার ঘরে, লেট দেয়ার বি লাইট। স্টুডিওর সমস্ত আলো একসঙ্গে দপ করে জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে সোনালি আলোয় বন্যায় ভেসে গেল গোটা ফ্লোর। সুসজ্জিত সেট ঝলমলিয়ে উঠেছে। এখন কোথাও কোনো অন্ধকার নেই, বরং চতুর্দিকে শুধু আলোর বিছুরণ। লাইটম্যান গিরিশ আপন মনেই আলো ঠিক করতে করতে বিড়বিড় করে, শালা কার মুখ দেখে আজ সকালে উঠেছি, গোটা দিন ওই পাগলাটার সাথে কাজ করতে হবে। ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ ডিওপি বা সিনেমাটোগ্রাফার সহদেব মালি ডিজিটাল মুভি ক্যামেরাগুলো চেক করছিলেন। হোয়াইট ব্যালেন্সিং, ফ্রেম আর ফোকাস রেডি করতে করতে রুক্ষ চোখে গিরিশের দিকে তাকায় সে। মেজাজ তারও তিরিক্ষি হয়ে আছে। বিরক্ত স্বরে বলে, আস্তে, রাগের মাথায় ক্যামেরাটা বরবাদ করিস না। যেটার মাথার উপরে উঠে তুই লাফাচ্ছিস, সেটার দাম জানিস? ভাঙলে কি তোর বাপ দাম দিতে আসবে? গিরিশ মুখভঙ্গি করছে,
যত দামি ক্যামেরা দিয়েই ছবি তোলো না কেন, শেষ পর্যন্ত ও মাল যাবে ওই গাধার গা। আহ, সে বলতে যাচ্ছিল যে শেষ পর্যন্ত ফিল্মটা ফ্লপই হবে, কিন্তু তার আগেই সহদেব বিরক্তসূচক শব্দে তাকে থামিয়ে দিল। তারপর ড্রোন অপারেটর নিখিলের দিকে তাকিয়ে একটু কৌতূহলীভাবে জানতে চায়, আজকে ড্রোন শট আছে নাকি? রাম জানে। ড্রোন অপারেটরের নির্লিপ্ত জবাব, তুমি মামার ডিওপি, ডাইরেক্টর অফ ফটোগ্রাফি। তুমি যদি না জানো তবে কে জানবে? মানে? সহদেব বিস্মিত। ড্রোন শট না থাকলে তুই এখানে কি করছিস? নিখিল জব্বর হাই তুলে জানায়, হাপু গাইছি। সাহেব বলেছেন উনি নাকি লাস্ট মিনিটে স্ক্রিপ্ট চেঞ্জ করতে পারে, তাই এসেছি। শট থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আমার ভাড়াটা ঠিকঠাক পেলেই হলো। হেত্তেরি, ডিওপি বিরক্তসূচক শব্দ করে বলে, আসলে শুটিংটা হচ্ছে কিসে? স্ক্রিপ্ট রাইটার কোথায়? অভিনেতা অভিনেত্রীরা কারা? এডি? নিখিল চুপ করে থাকে। এ ব্যাপারে সেও কিছু জানে না, শুধু তাকে বলা হয়েছে মাত্র 3 দিনের জন্য ফ্লোরে উপস্থিত থাকতে। তার জন্য যত টাকা দরকার তার কিছুটা আগ্রিমও পেয়ে গিয়েছে, সেজন্য সকাল থেকে এসে বসে আছে। কিন্তু কেন, কি বৃত্তান্ত, কিছুই তার জানা নেই। সহদেব নিখিলের অবস্থা কিছুটা বুঝতে পারে, কারণ তারও দশা খানিকটা একই। তার ক্যামেরার দাম সে 3 দিনের জন্য পেয়ে গিয়েছে, বাকিটা শুটিংয়ের শেষে দিয়ে দেওয়া হবে। কিন্তু কাস্টিং বা স্টোরির ব্যাপারে সে কিছুই জানে না। সচরাচর ফিল্ম শুট হওয়ার আগে ডিওপিকে স্ক্রিন প্লের একটা কপি দেওয়া হয়, যাতে সে বুঝতে পারে কটা ক্যামেরা লাগবে, কোথায় ট্রলি লাগবে, কিংবা কোথায় ড্রোন, ক্যামেরা প্যান করবে, টিল্ট হবে, সবই মোটামুটি বোঝা যায়। কিন্তু এক্ষেত্রে এসব কিছুই হয়নি। বেচারির পুরো নিধিরাম সর্দারের দশা। ক্রুদের ডাকা দরকার কি না তাও বুঝতে পারছে না, তাই তাদের স্ট্যান্ড বাইয়ে রেখেছে। ফোন করলে 1/2 ঘন্টার মধ্যে এসে যাবে তারা। এই বিলুপ্ত ডাইনোসরের পাল্লায় পড়েই শালা ফোনৌতি। গিরিশ লাইট সেট করা শেষ করে এবার লাইট রিফ্লেক্টর বা বাউন্সারগুলোকে নিয়ে নড়াচড়া করছে। এক ছোকরা এসে আমায় মোটামুটি লাইট কীরকম হবে বুঝিয়ে দিয়ে গেল, কিন্তু ওখানেই শেষ। সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না স্ক্রিন প্লে রাইটার কিছুই বুঝলাম না। ওটা অসিত। সহদেব একটু আস্তে আস্তে বলে, সাহেবের ল্যাংবোর্ড কাম সাউন্ড রেকর্ডিস্ট। কিন্তু ব্যাপারটা ঠিক হচ্ছে কি বলতো? এরকম শুটিং আগে কখনো দেখিনি। এখানে আমরা শুধু 3 জন আছি, তুই, আমি আর নিখিলেশ। এখন শুনলাম অসিতও আছে। সব মিলিয়ে 4 জন, আর কেউ নেই। অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এডিটর, রাইটার, মেকআপ ম্যান, কেউ না। তাহলে বেসিক্যালি এখানে হচ্ছেটা কি? প্রডিউসই বা কি করছে? গিরিশ নির্লিপ্ত মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার যত উৎসাহ সবটাই পেমেন্টের ব্যাপারে, বাকি কোনো বিষয়ে তার কোনো কৌতূহল নেই। এমনকি যে মানুষটিকে সে ডাইনোসর বলে গালাগালি দিচ্ছে, তিনি যে কোনো এক সময় ইন্ডাস্ট্রির অন্যতম নামকরা পরিচালক ছিলেন, সে বিষয়ে তার বিশেষ মাথা ব্যথা নেই। এই ইন্ডাস্ট্রির এমনই নিয়ম, যতক্ষণ ব্যাগে হিট আর টাকা উপচে পড়ছে ততক্ষণই সম্মান। ব্যাগ খালি হয়ে গেলে এখানে কেউ কাউকে চেনে না, পাত্তাও দেয় না। কিন্তু সহদেব চাইলেও মানুষটাকে অগ্রাহ্য করতে পারে না। তার বাবা একসময় এই মানুষটির সঙ্গে প্রচুর কাজ করেছেন। ওর বেশিরভাগ ব্লকবাস্টার ফিল্মে সিনেমাটোগ্রাফার ছিলেন সহদেবের বাবা সুধীর মালিক। তার মুখেই শুনেছে মানুষটা একটু মেজাজি আর অহংকারী বটে, কিন্তু জিনিয়াস। ক্যামেরা, লাইট, সাউন্ড, এমনকি এডিটিংয়েও মাস্টার লোক। সুধীর দীর্ঘশ্বাস ফেলে বলতেন, কিন্তু এই ইন্ডাস্ট্রির চড়া আলোয় অনেকেরই মাথা ঘুরে যায়, সাহেবেরও গেল। নয়তো এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবার কথা নয়। সহদেব একটু আত্মমগ্ন দৃষ্টিতেই আলোর উদ্ভাসিত সেটের দিকে তাকায়। মাত্র 4 মাস আগেই বাবা মারা গিয়েছেন।
বেঁচে থাকলে জানতে পারতেন যে তার সাহেব ফের ফ্লোরে আসতে চলেছে। এ খবরে নিশ্চয়ই খুশি হতেন সুধীর। তিনি ওই মানুষটার প্রতি আজীবন কৃতজ্ঞ ছিলেন। সহদেব এরকম বাবার কথা ভেবেই কাজটা করতে রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে। এখানে আদৌ কোনো শুটিং হবে কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তার। সে ঘড়ির দিকে আর চোখে তাকায়। কল টাইম 10টায় ছিল, 12:30 এর মধ্যেই বেজে গিয়েছে, অথচ ফ্লোরে এখনো শুনশান। সহদেব মনে মনে অস্থির হয়ে ওঠে। আর বড় জোর আধ ঘন্টা দেখবে, তার মধ্যে যদি আর কেউ না এসে পৌঁছয় তবে ধরে নিতে হবে এইটা ওই আধপাগল ম্যানিয়াকের খামখেয়ালিপনা। আর অপেক্ষা করবে না, পাত্তারি গুটিয়ে সোজা কেটে পড়াই ভালো। গিরিশ ঠিকই বলেছে, ও লোকটার মাথায় কোনো ঠিক নেই। আই অ্যাম দ্য গড। স্যার ওয়ান মোর কোশ্চেন। অনেকক্ষণ ধরেই একটা সিগারেট খাবার ভীষণ ইচ্ছা হচ্ছিল সহদেবের। ও ফার্স্টেড হয়ে গেলেই একটু নিকোটিনে ধোঁয়া চায়। এখন অবসর পেয়ে আস্তে আস্তে হেঁটে বাইরের দিকে গেল। প্রায় 2.5 ঘন্টা ধরে ক্যামেরা নিয়ে শুধু জাংলিংই করে চলেছে বেচারি। অথচ কি করতে হবে, কেমন করে করতে হবে, ড্রোনটা কোন ভূতের বাপের শ্রাদ্ধে লাগাবে কিছুই জানা নেই। এভাবে শুটিং করা যায়? বিরক্তকর। কিন্তু বাইরে আসতেই তার চক্ষু চড়ক কাজ। এ কি, এখানে তো রিপোর্টারে এসে হাজির। সহদেব সবে ঠোঁটে সিগারেটটা গুজেছিল, কিন্তু হতবিহ্বল হয়ে তাতে অগ্নিসংযোগ করতে ভুলে গিয়ে এলো সে। বিস্ময় বিস্ফোরিত দৃষ্টিতে দেখলো বাইরে প্রেসের লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের কারোর হাতে বুম, কারোর কাঁধে ক্যামেরা, কেউ বা রেকর্ডারের বাইট নিতে ব্যস্ত। আর তাদের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে সেই এক ও অদ্বিতীয় তিনি। সহদেবের চিনতে ভুল হলো না। ওনাকে সে বহুবার টিভিতে বা কাগজে দেখেছে। সেই লম্বু রিজু দেহ, খড়কের মতো নাক, দু চোখে শানিত দৃষ্টিতে যেন মূর্তিমান দম্ভ এবং তীব্র অসন্তোষের ছোঁয়া। কণ্ঠস্বর এখনও গম্ভীর ও কমেডি। পার্থক্য একটাই, মাথার চুলগুলো এখন সব সাদা হয়ে গিয়েছে। এছাড়া বিশেষ কোনো পরিবর্তন নেই। কিন্তু ব্যাপারটা কি, উনি প্রেসকে ডেকেছেন? দীর্ঘ 20 বছর পরে আবার ফ্লোরে ফিরলেন, কেমন লাগছে? এক মহিলা সাংবাদিকের প্রশ্নে ডান দিকে ভুরুটা সামান্য তুলে তাকালেন তিনি। কেমন লাগার কথা? ব্রাইট অ্যাজ আ নিউ পেনি। তাহলে স্বীকার করছেন যে 20 বছর ধরে আপনি ওল্ড পেনি ছিলেন? সহদেব প্রমাদ গুনল। সর্বনাশ, প্রেসের লোকেরা এবার একটা ডেডলি পাউন্সার ছুড়ে দিয়েছে। সোজাসুজি ভীমরুলের চাকে ঢিল। একবার এক প্রেস কনফারেন্সে এমনই একটি প্রশ্ন করার জন্য এক সাংবাদিককে সপাটে এক ঘুষিতে ফ্ল্যাট করে দিয়েছিলেন ভদ্রলোক। এবার না জানি কি করবেন। নো, গোল্ড পেনি ছিলাম। এবার কিন্তু আর অপারকাট ধেয়ে এলো না, বরং স্মিত হাসলেন তিনি। ওল্ড ইজ গোল্ড, জানেন তো? এতদিন ধরে আপনি মানুষের সম্পর্কের জটিলতা, ভালোবাসা, রিলাংশা নিয়েই ফিল্ম করেছেন। অন্য একজন সাংবাদিক জানতে চাইল, এবার আপনার ফিল্মের সাবজেক্ট কি? সামথিং ডিফারেন্ট, সামথিং থ্রিলিং, অ্যান্ড অফকোর্স আ ব্লকবাস্টার। সপাটে উত্তর এলো, এবারের প্রজেক্ট আমি স্বয়ং। সহদেব স্পষ্ট দেখতে পেল সাংবাদিকদের চোয়াল প্রায় আস্ত প্রাকৃতিক গুহার মতো হাঁ হয়ে ঝুলে পড়ল। লোকটা বলে কি, এবারে ফিল্মের সাবজেক্ট স্বয়ং উনি? মানে? সে লক্ষ্য করেনি তার পেছন পেছন কখন যেন গিরিশও এসে দাঁড়িয়েছে। এতক্ষণ সব চুপচাপ দেখছিল। এবার সহদেবের কানের কাছে ফিসফিস করে মন্তব্য করল, লাউ ঠেলা, এবারে সাবজেক্ট ডাইনোসর। উনি জুরাসিক পার্ক বানাতে চলেছেন। সাংবাদিকেরা আর কিছু বলার আগেই ব্যাপারটা পরিষ্কার করে দিলেন তিনি।
এবার ফুল লেন্থ ফিল্ম নয়, একটা ডকুমেন্টারি বানাচ্ছি। সেটা অবশ্য আমার উপরই, অর্থাৎ আমারই ডকুমেন্টারি, আমার জীবনের ওপরে বেশ করে। আ ব্লকবাস্টার ইনডিড। হ্যাঁ, এবার সাংবাদিকরাও নিজেদের বিস্ময় চেপে রাখতে পারল না। একজন পরিচালক নিজের ওপরই ডকুমেন্টারি বানাচ্ছে, এ আবার কি কথা? একজন ফিল্ম ডিরেক্টর অন্য আরেকজনের ফিল্ম ডিরেক্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ডকুমেন্টারি বানিয়েছেন, এমন নিদর্শন প্রচুর রয়েছে। কিন্তু কেউ নিজেই নিজের ওপর তথ্যচিত্র বানাচ্ছেন, এমন ঘটনা বোধহয় তারা জীবনেও শোনেননি। একজন কোনো মতে ঢোক গিলে প্রশ্ন করল, আপনি নিজের ওপরে তথ্যচিত্র নিজেই বানাচ্ছেন স্যার? এমন কাজ তো স্বয়ং সত্যজিৎ রায়ও করেননি। তিনি করেননি, কিন্তু আমি করছি। মানুষটি জবাব দিলেন, সবাইকে সব কিছু করতে হবে এমন কোনো মানে নেই। আমি এই ইন্ডাস্ট্রির অন্যতম মাইলস্টোন, অতএব একটা ডকুমেন্টারি আমি অবশ্যই ডিজার্ভ করি। তাছাড়া স্বয়ং কবিগুরু যদি নিজেই নিজের জন্মদিন ও মৃত্যুদিনের গান এবং কবিতা লিখে যেতে পারেন, তবে আমি কি নিজের উপর একটা ডকুমেন্টারি বানাতে পারি না? মহাপরিচালকের এই বিবৃতির সামনে আর কি বলার থাকে? সাংবাদিকরা ঘাবড়ে গিয়ে পরস্পরের মুখ দেখছে। সম্ভবত এটা মেগালোম্যানিয়ার চূড়ান্ত নিদর্শন, নার্সিসিজমের ও বটে। সহদেবের মনে হলো শুটিং ফ্লোর নয়, এই লোকটির রাঁচিতে থাকা উচিত। এখানে আপনার সহ অভিনেতারা কারা? একজন সঙ্গীত ফিরে পেয়ে প্রশ্ন করল, মানে আপনার ইন্টারভিউ কে নেবে, কিংবা আপনার রোল কি? প্রশ্নটা শেষ হওয়ার আগেই উত্তর এলো, কেউ নেই। গোটা ফিল্মের আমি একাই অভিনয় করব, নিজেই নিজের ইন্টারভিউ নেব, সবকটি চরিত্রে আমিই অভিনয় করছি। আপনার এই তথ্যচিত্রের প্রডিউসার কে? এমনিতে সাংবাদিকদের আক্কেল গুরুম হয়ে গিয়েছিল, তার মধ্যে সাহস করে একজন প্রশ্নটা করেই ফেলেছে। তিনি মৃদু হেসে বললেন, প্রডিউসারও নিঃসন্দেহে আমি। আপনি আপনি ডিরেক্টর, আপনি অ্যাক্টর, আপনি প্রডিউসার। শুধু তাই নয়, আমি সেট ডেকোরেটর, প্রপ মাস্টার, আমি আমার মেকআপ ম্যান, আমি স্ক্রিপ্ট স্ক্রিন প্লে লিখেছি এবং আমি আমার এডিটর। ইনফ্যাক্ট বলতে পারেন আমি হচ্ছি সর্বময় কর্তা, অল ইন অল। এবার ভদ্রলোক সজোরে হেসে উঠলেন। হোয়াট টু সে? ইয়েস, আই অ্যাম দ্য গড। বলতে বলতে স্তম্ভিত বিমূঢ় সাংবাদিকদের ওখানেই ছেড়ে তিনি এগিয়ে এলেন সহদেবের দিকে। তার ঠোঁটে তখনও ঝুলছে সিগারেটের স্টিক। মানুষটা ফস করে নিজের লাইটার জ্বালিয়ে অগ্নিসংযোগ করলেন তার সিগারেটে। তারপর ফিসফিস করে বললেন, লেট দেয়ার বি লাইট। ভাই, এটা ব্লকবাস্টার নয়, ডিজাস্টার হতে চলেছে। ড্রোন অপারেটর নিখিল প্রায় মাথায় হাত দিয়ে বসে পড়ে। 20 বছর আগে যে লোকটাকে ইন্ডাস্ট্রি ডাম করে দিয়েছে, তার জীবনের একঘেয়ে কাঁদুনি কে শুনবে বলো তো? আর লোকটা সত্যিই পাগল, কিছুতেই সন্তুষ্ট হয় না। একটা ড্রোন শট নিতে প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার। সহদেব তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারও মনে প্রায় একই অবস্থা। স্বঘোষিত মহান ও তালেবর পরিচালকের ডোকো ফিচারের ঠেলায় তাদের সবারই নাবিশ্বাস উঠছে। মাঝে মাঝে মনে হয় উনি কি চান তা নিজেই জানেন না। শুরুতেই ঘোষণা করেছেন ক্যামেরা ক্রুয়ের দরকার নেই, অথচ মুহূর্তে মুহূর্তে তার স্ক্রিপ্ট পাল্টে যাচ্ছে। কাজ শুরু হওয়ার আগে ওরা জানতো শুটিংটা ইনডোরই হবে, এখন দেখছে আউটডোরের শেষ নেই। কখনো তার মনে হচ্ছে ছোটবেলায় যে পুকুরের জলে সাঁতার কাটতেন সেটাকেও দেখাতে হবে। আবার কখনো বা মনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের যে বিরাট গাছতলায় সে বসে আর সমুদ্রটা প্রেম করতেন, সেটা এই তথ্যচিত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ সোমদত্তার সঙ্গে সম্পর্ক না গড়ে উঠলে তিনি নাকি জানতেই পারতেন না যে
সম্পর্ক জিনিসটা অত্যন্ত জটিল। পুকুর তাকে গভীর হতে শিখিয়েছিল, সোমদত্তা জটিলতা শিখিয়েছিলেন, আর তৎকালীন প্রখ্যাত অভিনেত্রী অধীরা তাকে পরকীয়া প্রেমের অর্থ শিখিয়েছিলেন। এরকম বহু খুঁটিনাটি শিক্ষা তার ক্ষণে ক্ষণে মরে পড়ে যাচ্ছে, আর স্ক্রিপ্ট লোকেশন সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে। তার উপর অজস্র বায়নাক্কা, কথা নেই বার্তা নেই, আচমকা বলে বসেন, আহ সহদেব, এখানে ট্রলি নয়, ক্রেন শট লাগবে। বেচারি সহদেব হাই হাই করে দৌড় ক্রেনের খোঁজে। এরকম প্রায় তাকে বাঁদর নাচ নাচিয়েই ছাড়ছেন পরিচালক। এক দুবার তারা একটু ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু মহান পরিচালক বিরক্ত হয়ে প্রায় গর্জনই করে উঠেছেন। ইম্প্রোভাইজেশন বোঝো, ক্রিয়েটিভিটি বোঝো, এসব প্ল্যান ওয়েতে আসে না, অন দ্য স্পট হয়। একজন মজুর বড়জোর সাজিয়ে গুছিয়ে ইট পাথর বয়ে আনতে পারে, কিন্তু তাজমহল তৈরি করার জন্য একখানা অন্নগত ব্রেইন লাগে, যে মস্তিষ্কটি একজন শিল্পী। আমি শিল্পী, লেম্যান নই, বুঝেছ? বুঝলাম। গিরিশ গড়গড় করে উঠল, আপনি তাজমহল তৈরি করছেন। গত 48 ঘন্টা ধরে ওরা ভদ্রলোকের সঙ্গে কাজ করছে, আর এই 48 ঘন্টায় যতখানি হতাশ হওয়ার সম্ভব ঠিক ততটাই হয়ে বসে আছে। কিছুতেই বুঝতে পারছে না যে আসলে ডকুমেন্টারিটা ঠিক কিসের উপর হচ্ছে। পরিচালক একেবারে তার জন্মবৃত্তান্ত থেকে শুরু করছেন। সব ক্ষেত্রেই তার নাকি ডিটেলিং চাই। সব মিলিয়ে ব্যাপারটা প্রায় 7 কাণ্ড রামায়ণই হতে চলেছে সম্ভবত। কিন্তু এই ফিল্ম দেখবে কি? তিনি গোটা স্ক্রিপ্টেই খালি আমি এই আমি সেই করে চলেছে। এত আমি ঠেলায় পাবলিক বিরক্ত তো হবেই। উপরন্তু যে পরিচালককে নতুন প্রজন্ম চেনেনি না, যাকে দর্শক প্রায় ভুলতেই বসেছেন, তিনি মেলায় গিয়ে সাবুর পাঁপড় খেতে ভালোবাসতেন না চিনে বাদাম ভাজা, তা নিয়ে কার মাথা ব্যথা আছে? অথচ সে কথা বলার উপায় নেই। তাহলেই তিনি বলবেন, বুঝবেন না, সবটাই মোটিভেশন। যে মানুষটার কাছে একসময় মেলায় যাওয়াটাই প্রায় বিদেশ ভ্রমণের মতন ছিল, সেই যখন বিদেশি চলচ্চিত্রোৎসবে নিজের ফিল্ম নিয়ে পাড়ি দিল, তখন তার মনের অবস্থাটা বোঝো। সে মানুষটা তখন যে বিশালত্ব নিজের মধ্যে অনুভব করেছিল, সেটাই তো আগামী প্রজন্মকে মোটিভেট করবে। তবে একটা কথা মানতেই হবে, লোকটা অসাধারণ অভিনেতা। গোটা স্ক্রিপ্টটাতে অনেকটা একাঙ্ক নাটকের মতো করে সাজিয়েছেন। একাই সবকটা চরিত্রের কথা এমন অবলীলায় বলে চলেছেন, যেন এই স্ক্রিপ্ট বহু বছর ধরে বহু রাত জেগে জেগে প্র্যাকটিস করেছেন। বিশেষ করে সোমদত্তা আর তার প্রেম ও দাম্পত্য জীবনের সমাপ্তির অংশটা এমন ফুটিয়ে অভিনয় করলেন যে তিনি কাট বলার পরেও সহদেব নির্বাক হয়ে তাকিয়েছিল ওর দিকে। তার খেয়ালই ছিল না যে ক্যামেরা তখনও চলছে। কি দুর্দান্ত অভিনয়, কি দুর্দান্ত এক্সপ্রেশন! সহদেব অবাক হয়ে দেখছিল আর ভাবছিল, উনি পরিচালক না হয়ে অভিনেতা হলে এতদিনে অনেকের ভাত মারতেন। মনে পড়ে গেল বাবার বলা শব্দটা, জিনিয়াস। শটটা দিয়ে যখন তিনি এডিটিংয়ে বসলেন, তখন সহদেব গুটি গুটি পায়ে তার কাছে এলো। মনিটরে তখন তারই আবেগময় মুখে বেদনার্ত অভিব্যক্তি স্পষ্ট হয়ে ধরা পড়ছে। পরিচালক আলগোছে সেদিকে দেখতে দেখতেই বলে উঠলেন, ব্রিলিয়েন্ট, পারফেক্ট টাইমিংয়ে জুম ইন জুম আউট করেছ, একদম ফ্লোলেস, কোনো জার্ক নেই। প্রশংসা পেয়ে এই প্রথম হাসল সহদেব। সে কি বলবে বুঝতে পারে না। একটু ইতস্তত করে বলল, ডলি, শটটা আমার বাবা নিজের হাতে শিখিয়েছিলেন। ডলি শট সবার হাতে সমান মসৃণ হয় না। গুড। তার কঠিন মুখ যেন একটু নরম হলো। সুধীরদা আমার দেখা সেরা সিনেমাটোগ্রাফার ছিলেন। তবে এরপর থেকে যখন টিল্ট করবে, তখন আরও একটু স্লোয়ার আপ অ্যান্ড ডাউন মুভ করবে। ওটা দেখতে আরও বেশি ভালো লাগে। সহদেব অন্যমনস্কভাবেই
সম্মতিসূচক মাথা ঝাঁকায়। সে তখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে মনিটরের দিকে, যেখানে ভদ্রলোক সোমদত্তার কথা থরথর আবেগে বলে চলেছে। দুরন্ত প্রেমিক না হলে এমনভাবে কেউ নিজের স্ত্রীর কথা বলতে পারে? উনি কি তবে এখনো ম্যাডামকে? তার অনুচ্চারিত প্রশ্নটা ধরে ফেললেন পরিচালক। এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি। তার দৃষ্টিতে শীতল ঔদাসীন্য ফিরে এলো। সে দুর্বিনীত কণ্ঠে বললেন, নো ওয়ে, ওটা সির্ফ অ্যাক্টিং। আই ডোন্ট মিস হার। আর তার জন্য অনুতাপ নেই। কথাটা ছুঁড়ে দিয়ে গটগট করে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। আচমকা থমকে দাঁড়িয়ে তাকালেন সহদেবের দিকে। তর্জনী তুলে বললেন, ইয়েস ইউ, তুমি কাল একটা ক্যামেরা নিয়ে আমার বাড়ি আসবে। কালকেই শুটিং শেষ। লোকেশন আমার বাড়ি। লাইট, সাউন্ড বা ড্রোনের দরকার নেই। ওকে? বলেই উদ্ধত ভঙ্গিতে বেরিয়ে গেলেন। নিখিল একটা শ্বাস ছেড়ে বলল, ওফ, বাঁচা গেছে। পুরো মূর্তিমান ডিজাস্টার মাইরি। চা খাবে? গলফ গ্রিনে তার বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকতে না ঢুকতেই প্রথম প্রশ্নটা ধেয়ে এলো সহদেবের দিকে। সে তখনও ঠিকমতো পরিবেশটা বুঝে উঠতে পারেনি। দিনের বেলাতেও ভদ্রলোক ঘরটাকে আশ্চর্য রকমের আলো আঁধারি করে রেখেছেন। ঘরে কোনো আলো জ্বলছে না এবং জানলাগুলো বন্ধ। কিন্তু কোনো একটা উৎস থেকে নম্র আলো চুইয়ে আসছে এই ঘরে। তাই সম্পূর্ণ অন্ধকার নয়, খানিকটা দেখা যায়, খানিকটা যায় না। এই আলো ছায়াময় পরিবেশে অদ্ভুত রহস্যময় লাগছিল লোকটাকে। তার মুখের আদল কিছুটা বোঝা যায়, কিছুটা অন্ধকারে ডুবে আছে, যেন মানুষটাকে দেখেও দেখা যায় না। রক্ত মাংসের দেহ, তবু যেন অধরা সেলুয়েট। পরনে পাজামা পাঞ্জাবি, কিন্তু রংটা কি কালো? লাইটিংটা মজাদার নয়? এই প্রথম সম্ভবত একটু আন্তরিক সুরে কথা বললেন ভদ্রলোক। তার গমগমে কণ্ঠস্বর অনুরণিত হলো দেওয়ালে দেওয়ালে। মজাদার কিনা জানি না, তবে মিস্টেরিয়াস। সহদেবও এবার একটু সহজ স্বরে কথা বলার চেষ্টা করে। এমন লাইট পেলে শুট করে ইচ্ছাটাও আরো বেড়ে যায়। জানতাম তোমার পছন্দ হবে, অবিকল অন্তর্যামীর মতোই বললেন তিনি। সেই জন্যই ওপাশের ঘরের আয়নার মাধ্যমে সেকেন্ডারি লাইট সোর্স বানিয়ে আর বাউন্সার দিয়ে এমন পরিবেশ তৈরি করেছি। ইউ নো ইজি পজিশন মিট্রি। বেটারা পিরামিডের অন্ধকার চেম্বারেও হালকা আলো আনত, আর আমি তো সির্ফ ও ঘর থেকে এই ঘরে এনেছি। বাই দ্য ওয়ে, চা খাবে না কফি? এই নিয়ে প্রশ্নটা দ্বিতীয়বার করলেন পরিচালক। সহদেব একটু ইতস্তত করে বলল, আমি চা খাই না। মদ খাও? প্রশ্নটা এবার বিপজ্জনক ভঙ্গিতে আঁচড়ে পড়ল। সে একটু সামলে খেল। খাই, তবে দিনের বেলায় আর কাজের সময় নয়। তিনি উত্তরটা শুনে একটু ভুরু কুঁচকে তাকালেন। যদিও সে সন্দিগ্ধ দৃষ্টি স্পষ্ট দেখা যায় না, তবে কপালের সামান্য কুঞ্জনে হালকা আলো পিছলে পড়ে স্পষ্ট বলে দিল ভদ্রলোক রীতিমতো তার পেটেন্ট ভ্রুকুটিটি করেছেন। সহদেব প্রায় ভয় কাঠ হয়েছিল যে এরপর দুধের অফার আসে কিনা, কিন্তু উনি আর কথাই বাড়ালেন না, বরং উল্টে বললেন, ফাইন, অ্যাজ ইউ উইশ। তুমি ক্যামেরা রেডি করো, আমি আসছি। বলেই হনহনিয়ে কোথায় যেন চলে গেল। সহদেব যেন হাঁফ ছেড়ে বাঁচল। পরিচালকের উপস্থিতিটাই বড় অস্বস্তিদায়ক। ওর প্রোফাইলটা খুব নিষ্ঠুর বলে মনে হয়। ইমেজে দম্ভ আর পাগলামি দুইয়েরই প্রাবল্য। কোনটা বেশি বলা মুশকিল, হয়তোবা সমানে সমানে। সে ক্যামেরা সেট করতে শুরু করলো। ক্যামেরায় গোটা ঘর দেখতে দেখতে মানুষটার আলো বিষয়ক জ্ঞানের মনে মনে প্রশংসা না করে পারল না। সত্যি হলিউড ফিল্মের ইজি পজিশন পিরামিডের নিচে ঠিক যে আলো আঁধারি খেলা দেখা যায়, অবিকল সেই এফেক্ট এনেছেন।
ক্যামেরায় দেখতে দারুণ লাগছে। আজ তোমার কাছে ট্রলি নেই, বাট সম্ভবত পাশের ঘর থেকে ভেসে এলো ভদ্রলোকের কণ্ঠস্বর। হয়তো তোমায় ক্যামেরা মুভ করাতে হবে। আমি ব্যাপারটা যত সম্ভব ন্যাচারাল করতে চাই। তোমার বাবার কাঁধে ক্যামেরা নিয়ে দৌড়াবার অভ্যাস ছিল, তোমার আছে কি? কাঁধে ক্যামেরা নিয়ে দৌড়তে হবে? প্রায় আকাশ থেকে পড়ল সহদেব। এতদিন পুকুর পাড়ে বাগানে ছোটাছুটি করে শান্তি হয়নি ওনার, এখন নিজের ফ্ল্যাটেও দৌড়াদৌড়ি করাবেন? এ কি অদ্ভুত সিন! কি হলো? এবার কণ্ঠস্বরে বিরক্তি প্রকট, সঙ্গে একটা ধাতব শব্দও শোনা গেল। বোধহয় আলমারি জাতীয় কিছু খুললেন তিনি। পারবে না পারবে না? যথারীতি সেই কমান্ডিং টোনে ফিরে গিয়েছেন ভদ্রলোক। একটু আগের আন্তরিক সুরটা নেই। কোনো অসুবিধা হবে না, সে আমতা আমতা করে বলে। কাঁধে ক্যামেরা নিয়ে আমিও শুট করতে পারি, কিন্তু ইনডোরে কোথায় দৌড়বো? কোথায় দৌড়বে সেটা পরের কথা। এবার ওনার পায়ের আওয়াজ শোনা গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই এ ঘরে এসে বললেন, যদি কোনো ক্রমে দৌড়ানোর প্রয়োজন পড়ে, পারবে তো? আজও আউটডোরে প্ল্যানিং আছে। এবার আর অবাক হলো না সহদেব। গত কয়েকদিন ধরে এত অবাক হয়েছে যে বিস্ময় সূচক চিহ্নেও কোটা শেষ হতে চলল। আর চোখে একবার দেখে নিল তিনি একটা ল্যাপেল পরে এসেছেন, অর্থাৎ রেকর্ডিং এর বন্দোবস্ত করিয়ে এসেছেন। এই লোকটার কখন কি বাই ওঠে তার ঠিক নেই। নির্ঘাত ফের মাথায় লাস্ট মিনিট ইম্প্রোভাইজেশন এসে ঘাই মেরেছে। তাই এখন ঘাড়ে ক্যামেরা নিয়ে দৌড়তে হবে সহদেবকে। ওকে স্যার। সে আর কথা বাড়ালো না। ওনার সঙ্গে তর্ক করা আর বিড়ালকে বর্ণ পরিচয় পড়ানো দুটোই সমান। উনি হয়তো আর দেরি করতে চাইছিলেন না, তাই একটা মোটা খাম তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, শুরু করা যাক। এটা একটা বিপজ্জনক টুইস্ট। আশা করি তুমি যথেষ্ট প্রফেশনাল। প্রথম প্রশ্নটার উত্তর দেওয়া বাহুল্য, কিন্তু দ্বিতীয় প্রশ্নের অর্থ ঠিক বুঝল না সহদেব। তবে এই লোকের সব প্রশ্নের অর্থ খুঁজতে যাওয়াই বৃথা। শুধু এটুকু বুঝেছে যে ওই মোটা খামের মধ্যে তার সম্পূর্ণ পেমেন্ট আছে। এই একটা দিকে এই পরিচালকের চিরকালই সুনাম রয়েছে। তিনি সমস্ত কলা কুশলীদের যথাযোগ্য মূল্য দেন ও যথা সময়ে দেন। 20 বছর আগেও তার কোনো প্রডিউসারের সাহস ছিল না যে পেমেন্ট পেন্ডিং রাখার। গিরিশ এবং নিখিলও গতকালই সম্পূর্ণ পারিশ্রমিক পেয়েছেন। পেশাদারির দিক দিয়ে অভিযোগের কোনো জায়গা নেই। ওনার যে কোনো রকম টার্ন আর টুইস্ট বিপজ্জনক। টাকাটা পকেটে এলেই হলো। এবার ফিল্ম ব্লকবাস্টার হোক বা ডিজাস্টার, কি এসে যায়। রেডি? রেডি। লাইট ওকে ক্যামেরা? সহদেব বলল, রোলিং। আলতো করে মাথা ঝাঁকালেন তিনি। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলেন তার মিনিবারের দিকে। ক্যামেরা প্যান করলো সহদেব। ক্যামেরায় চোখ রেখে বিস্মিত দৃষ্টিতে দেখল পরিচালক হাতে একটি পানীয়র বোতল তুলে নিয়েছেন। 20 বছর ধরে এই অন্ধকারে আছি আমি। সেই অদ্ভুত রহস্যময় রশ্মি পড়ে সামান্য চকচকিয়ে উঠল পরিচালকের চোখ। মুখ আবছা অন্ধকারে ঢাকা, অভিব্যক্তি বোঝা দায়। খুব ধীরে সুস্থে ফের এদিকেই হেঁটে আস্তে আস্তে বললেন, বাইরের দুনিয়া বারবার বলেছে আমি বিলুপ্ত প্রায়, আমি ডাইনোসর। আই অ্যাম ফিনিশড, আই অ্যাম ডেড। অ্যাম আই? এই মুহূর্তে তার কণ্ঠস্বর অদ্ভুত রকমের অলৌকিক লাগছিল। একেবারেই লাউড নয়, অতি নাটকীয় নয়, আবেগে কাঁপছে না, বরং বরফের মতো শীতল ও কঠিন। সহদেব চূড়ান্ত পেশাদারিত্বের সঙ্গে ক্যামেরায় ধরছে তার রহস্যমাখা মূর্তিকে। তিনি অদ্ভুতভাবে এগিয়ে আসতে আসতেই একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে পড়লেন, যেখানে নরম আলোর আভাস এসে ঠিক মুখের ওপরে পড়ছে। দেহ অন্ধকারে ঢাকা, কিন্তু মুখটা আবছা আলোয় দেখা যাচ্ছে।
আজ পর্যন্ত কেউ ঠিক করে বলতে পারেনি আসলে আমি কি। কেউ বলেছে পাগল, মেগালোম্যানিয়া, স্কামবার্গ, আরও কত কি। কিন্তু আমি জানি আমি কে। সবাই বলে আমি অন্ধকারে হারিয়ে গিয়েছি, কিন্তু তারা ভুল বলে। বলতে বলতেই তার মুখের প্রতিভা ভাঁজ পাল্টে গেল। এবার যেন ভীষণ অপ্রকৃতস্থ লাগছে তাকে। চোখ দুটো আরো নিষ্ঠুর। হাতের অ্যালকোহলের বোতলটার মুখ সশব্দে খুলে দিয়ে সমস্ত পানীয় বিদ্যুৎ গতিতে নিজের গায়ে ঢেলে নিলেন তিনি। সহদেব কিছু বুঝে ওঠার আগেই ফস করে জ্বলে উঠল লাইটার। সেই লাইটারের নীলাপ ললককে শিখায় ঝিকিয়ে উঠল মানুষটার সদন্ত। হিংস্র হেসে বললেন, হোয়াট টু সে, আই অ্যাম দ্য গড, লেট দেয়ার বি লাইট। সত্যিই ব্লকবাস্টার। যখন এই বিস্মিত প্রায় চিত্র পরিচালকের ডকুমেন্টারি ফিল্ম একটি ভিডিও শেয়ারিং সাইটে প্রকাশিত হলো, তারা কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল এই ভিডিওটি। মাত্র আধ ঘন্টার মধ্যেই প্রায় 20 মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছিল এই তথ্যচিত্র, আর 24 ঘন্টার মধ্যেই 1 বিলিয়ন ভিউ ছুঁয়ে ফেলেছিল। আর একটু হলেই হয়তো সবচেয়ে বেশি ভিউ পেত এই ভিডিও। কিন্তু মারাত্মক ভায়োলেন্সের জন্য ভিডিও শেয়ারিং সাইটটি তথ্যচিত্রটিকে সরিয়ে দিতে বাধ্য হলো। তবে যতক্ষণ সেটি অ্যাভেলেবেল ছিল ততক্ষণ লোকে বিস্ময়ে, আতঙ্কে, উৎসাহ ভরে দেখেছিল একজন মেগালোম্যানিয়াকের শুরু থেকে শেষ মুহূর্তটুকু। জীবনের শেষ মুহূর্তেও পাগলের মতো আচারি পাচারি খেতে খেতে, এদিকে ওদিকে দৌড়তে দৌড়তে, জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তেই লোকটা একটা কথাই বারবার বলে গিয়েছে, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি। আর ক্যামেরা নিখুঁতভাবে ফলো করে চলেছে সেই জ্বলন্ত মানুষটাকে। আদোপান্ত প্রফেশনালভাবে ধরেছে মুহূর্তগুলোকে। শুধু সহদেব এখন অন্ধকার কারাগারের মধ্যে বন্দী। যতবার তার মনে পড়ে মুহূর্তগুলো, ততবারই আফসোসে মাথা ঠুকে দেওয়ালে। ওই জ্বলন্ত মানুষটা যতক্ষণ না প্রায় নিঃশেষ হয়ে পড়ে গিয়েছিল মাটিতে, ততক্ষণ সে মূর্খের মতো ভেবেছিল এটা নির্ঘাত একটা বিপজ্জনক স্ট্যান্ড। ভেবেছিল এই কারণেই সতর্কবাণী দিয়ে তিনি জানতে চেয়েছিলেন ও পেশাদার কিনা। সহদেব ক্যামেরার মাধ্যমে নানা রকম স্ট্যান্ড দেখে অভ্যস্ত। স্বপ্নেও ভাবতে পারেনি ঘটনাটা বাস্তবেই ঘটছে। ভেবেছিল এটাও তার দুর্দান্ত অ্যাক্টিংয়ের অন্যতম। যখন বুঝল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। 1 ঘন্টায় 1.3 বিলিয়ন ভিউ। তথ্যচিত্র নিঃসন্দেহে ব্লকবাস্টার। কিন্তু সহদেবকে এখন পুলিশ ইন্টারোগেট করছে। একটা জলজ্যান্ত মানুষ পুড়তে পুড়তে শেষ হয়ে গেল, আর সে বিনা দ্বিধায় প্রথম থেকে শেষ অবধি ক্যামেরা বন্দি করলো। এমনকি ভিডিও শেয়ারিং সাইটে সেটা প্রকাশিতও হলো। যতই সহদেব বলুক না কেন যে শেষ অবধি এটা ওই পরিচালকের বিপজ্জনক স্ট্যান্ড ভেবেছিল, পুলিশ তা মানতে রাজি নয়। তারা এখন তদন্ত চালাবে। জীবনের সবচেয়ে বড় ভুলটা করার জন্য সে আফসোসে মাথা ঠুকে কাঁদে। আজ সহদেব আলোকেও ভয় পায়। We can easily forgive a child who is afraid of the dark. The real tragedy of life is when men are afraid of the light. Follow and subscribe for more updates.